হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাকে অনেক ছাত্রছাত্রী, অনেক বন্ধুবান্ধব আমাকে বলেছিল যে জিএসটির বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাতে। তো আজকে আমি ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক জিএসটি নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমাদের সকলকে আমার তরফ থেকে একটা অনুরোধ যে তোমরা চ্যানেলটাকে বেশি পরিমাণে খুব শেয়ার করো, ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, সাবস্ক্রাইব করো, তাহলে সাপোর্টটা যত বেশি পাবো। কারণ আমি তোমাদেরকে তো ফ্রিতে পড়াচ্ছি, তোমাদের কাছ থেকে কোনো পয়সাও চাইছি না, কোনো টাকাও চাইছি না। তো তোমরা যত পারবা ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে চ্যানেলটা তোমাদের জন্য আরও আগামী দিনে আরও অনেক কিছু করতে পারবে। তুমি বিশ্বাস রাখতে পারো এই চ্যানেলটার ওপর। এর আগের বছরও এই চ্যানেল থেকে কোশ্চেন কমন এসেছিল, এবছরও এই চ্যানেল থেকে কোশ্চেন কমন আসবে। তো আমার তরফ থেকে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা এই ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করো, সকলে দেখো, সকলের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো চলো, ওটা তো আলাদা কথা হলো, আমরা পড়াতে ফিরে আসি। সবার আগে আমরা পড়বো হচ্ছে আজকে জিএসটি। জিএসটি কথার পুরো অর্থ হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, বস্তু অর্থাৎ বস্তু এবং সেবা কর, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। সবার আগে আমাদের জানতে হবে, আমরা একটা একটা করে বিষয় দেখবো, তার কারণ জিএসটির দুটো আসপেক্ট আছে, ঠিক আছে? এর দুদিকে আমাদের পড়তে হবে। এটা পলিটিক্যাল সায়েন্সের দিক থেকে গুরুত্বপূর্ণ, কি আছে, কত অ্যামেন্ডমেন্ট হয়েছিল, কত নম্বর বিল ছিল, কোন সমিতি ছিল, কবে এটাকে লাগু করা হয়, কবে রাষ্ট্রপতি সাইন করে, প্রথম কোন রাজ্য এটাকে গ্রহণ করেছিল, তো সেটা আমরা দেখব। আর লেকচারটা অনেক বড় হতে পারে, ভিডিওটা তোমরা ধৈর্য রেখে দেখো, অনেক কিছু জানতে পারবে। আর একটা আমরা দেখবো হচ্ছে জিএসটির ইকোনমিক্সের দিক থেকে কি গুরুত্বপূর্ণ জিনিস। তো জিএসটির সব থেকে আমরা যেটা আগে দেখব, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, বস্তু এবং সেবা কর। এটা ওয়ান কাইন্ড অফ কীরকম ট্যাক্স, এটা ইনডাইরেক্ট ট্যাক্স। কীরকম ট্যাক্স? ইনডাইরেক্ট, অর্থাৎ অপ্রত্যক্ষ। ট্যাক্স হচ্ছে দুই প্রকারের হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটা হচ্ছে অপ্রত্যক্ষ কর। প্রত্যক্ষ কর মানে বা ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর মানে যেটা ডাইরেক্ট ব্যক্তির ওপর লাগে এবং ব্যক্তি দেয়। যেরকম আমরা যদি বলি ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স কার ওপর লাগবে? আমার ওপর লাগবে, তাহলে আমিই দিব, এটা ডাইরেক্ট ট্যাক্স হলো। কর্পোরেট ট্যাক্স, নিগম কর যেটা, এটাও কি ব্যক্তির ওপর লাগবে। প্রপার্টি ট্যাক্স মানে সম্পত্তি যার তারই ওপর লাগবে। এগুলো হচ্ছে সব ডাইরেক্ট ট্যাক্স। যেরকম তোমাকে যদি আবার জিজ্ঞেস করে তোমার কর্পোরেট ট্যাক্স, তারপর তোমার প্রপার্টি ট্যাক্স, তারপর তোমার যদি গিফট ট্যাক্স মানে তুমি যদি কাউকে কোনো রকম উপহার দিলে, তো উপহারে কি, যেমন দেখি না ক্রিকেটাররা কোনো কিছু খেলা হলে কার পায়, তো ওটা কি গিফট ট্যাক্স, ওর ওপর ট্যাক্স লাগে, ওটা যে ব্যক্তি পেলো সেই ব্যক্তিকেই ট্যাক্স দিতে হবে। তো ওগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স বলতে বোঝায় যেটা ব্যক্তির ওপর না লাগে, কোনো বস্তুর ওপর লাগে। মানে আমরা বুঝতেই পারবো না, আমরা কোনো বিস্কুট কিনছি বা কোনো বস্তু কিনছি, মোবাইল কিনছি, মোবাইলের ওপর কি অটোমেটিক ট্যাক্স লেগে যাচ্ছে, ওটা আমরা বুঝতে পারবো না, ওটা আমাদের ট্যাক্স ইনক্লুড হয়েই আমাদের দাম আসছে। কম্পিউটারের কোনো জিনিস, যে কোনো বস্তু, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে চলে আসে। তো ইনডাইরেক্ট ট্যাক্স আগে অনেক রকমের ছিল, যেরকম সেল ট্যাক্স ছিল, তারপর তোমার ভ্যাট ছিল, তারপর তোমার এক্সাইজ ডিউটি ছিল, তারপর এই যত ডিউটি ছিল কেন, এক্সাইজ ডিউটি, সেল ট্যাক্স, তারপর তোমার ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেগুলো ওগুলো সবকে সমাপ্ত করে একটা করের মধ্যে নিয়ে আসা হয়েছে। যত ইনডাইরেক্ট ট্যাক্স ছিল কিনা, বিশেষ করে 17 প্রকারের নাই করে ইনডাইরেক্ট ট্যাক্সকে সমাপ্ত করে দিয়ে একটা করের মধ্যে আনা হয়েছে। ওটাকেই আমরা বলি জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এটা ওয়ান কাইন্ড অফ কি ইনডাইরেক্ট ট্যাক্স। সব যত অপ্রত্যক্ষ কর ছিল বা যত ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, সব ট্যাক্সকে কোথায় নিয়ে চলে আসা হয়েছে? জিএসটির মধ্যে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তাহলে এটা প্রথমে আমরা কি জানতে পারলাম, এটা ইনডাইরেক্ট ট্যাক্স মানে বস্তুর ওপর লাগে, ওই জন্য ফুল ফর্ম কি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ঠিক আছে? এবার তারপর আমরা জানবো জিএসটি কার কোন কোন ক্ষেত্রে জিএসটি লাগু হতে পারে। মানে এমনি তো মানে হঠাৎ করে চাইলে তোমার উপর জিএসটি লাগতে পারে না। তো জিএসটি লাগার 3টা শর্ত হয়েছে, 3টা ক্ষেত্রতেই জিএসটি তোমার উপর লাগতে পারে। প্রথম ক্ষেত্র কি, যদি তোমার বছরে 20 লাখ টাকার টার্ন ওভার, মানে 20 লাখ টাকা বা 20 লাখের বেশি যদি তোমার টার্ন ওভার হয়, টার্ন ওভার মানে প্রফিট না কিন্তু, মানে তুমি 20 লাখ টাকার লেনদেন করছো, তাহলে তোমার কি হবে, জিএসটি নাম্বার তোমার চলে আসবে 1 নম্বর। 2 নম্বর, যদি তোমার ইন্টার স্টেট বিজনেস থাকে, মানে ইন্টার স্টেট বলতে এক রাজ্য থেকে আর এক রাজ্যের যদি বিজনেস হয়, তাহলে কিন্তু তোমার জিএসটি লেগে, সেটা যদি 10 টাকারও তোমার বিজনেস হয় কিনা, যেটা আমি তোমাকে প্রথমে কি বললাম, 20 লাখ টাকা বা 20 লাখের বেশি,
ওটা হলে জিএসটি পাবা, কিন্তু ওটা নিজের রাজ্যের মধ্যে হলে। কিন্তু যদি ইন্টার স্টেট বলতে যদি তোমার রাজ্যের বাইরে যদি বিজনেস হয়, মানে এক রাজ্য থেকে আর এক রাজ্যে যদি বিজনেস হয় আর সেটা যদি 10 টাকারও হয়, তাহলে তোমার জিএসটি লেগে যাবে। তাহলে দুটা আমার ক্ষেত্র কি বললাম, একটা আমি বলে দিলাম হচ্ছে যে 20 লাখের উপরে টার্নওভার হলে, আর একটা আমি বললাম যে যখন তোমার এক রাজ্য থেকে আর এক রাজ্যের বিজনেস হবে। আর 3 নম্বর ক্ষেত্রতে যদি তোমার অনলাইন বিজনেস হয়, মানে এখান থেকে দাঁড়িয়ে অন্য রাজ্য থেকে কিনলো, মানে ঘুরে ফিরে কি অনলাইন বিজনেস যদি তোমার নিজের রাজ্যের মধ্যেও হয়ে গেল, তাহলে ওটা কি হয়ে গেল, তোমার জিএসটির আওতায় পড়ে গেল। বোঝা গেল কনসেপ্ট কি বললাম? একটা হচ্ছে ইন্টার স্টেট, মানে এক রাজ্য থেকে আর এক রাজ্যে, ওটা যদি হয় তাহলে তোমার 20 লাখের কম হলেও তোমার লেগে যাবে। একটা যদি 20 লাখের বেশি হয় তাহলে, বা 20 লাখ বা 20 লাখের বেশি হলে লাগবে। আর একটা হচ্ছে কি, যদি অনলাইন বিজনেস হয় তাহলে তোমার জিএসটি আওতায় তুমি চলে আসবা। তাহলে বোঝা গেল দুটো জিনিস আমরা জেনে নিলাম, জিএসটি ইনডাইরেক্ট আর কি কি ক্ষেত্রের মধ্যে লাগতে পারে, দুটো কনসেপ্ট আমাদের জানা হয়ে গেল। এবার 3 নম্বর আমাদের যেটা ধারণা হচ্ছে সেটা যে জিএসটি কয় প্রকারের হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে যত রাজ্যের সমস্যা শুরু হয়। তো জিএসটি কয় প্রকারের হয়, আগে আমরা সম্পূর্ণ ইকোনমিক্সের যে সেক্টরগুলো আছে সেগুলো আমরা বুঝে নেব, তারপর আমরা পলিটিক্যাল সায়েন্সের দিক দেখব। জিএসটি কয় প্রকারের হয়? জিএসটি 4 প্রকারের হয়। একটা হয় সিজিএসটি, একটা হয় এসজিএসটি, একটা হয় ইউটিজিএসটি, একটা হয় আইজিএসটি। সিজিএসটি মানে বুঝতেই পারছো, সিজিএসটি মানে সেন্ট্রাল জিএসটি, অর্থাৎ কেন্দ্র সরকার যে জিএসটিটাকে উসুল করবে সেটাকে আমরা কি বলবো, সেন্ট্রাল জিএসটি। স্টেট জিএসটি মানে যেটাকে রাজ্য সরকার নিবে সেটাকে আমরা কি বলবো, স্টেট জিএসটি, ঠিক আছে। আর ইউটি জিএসটি মানে যেগুলো ইউনিয়ন টেরিটরি, যেরকম দিল্লি, পন্ডিচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, চণ্ডীগড়, এগুলো তো রাজ্য না, এগুলো কি, এগুলো ইউটি জিএসটি, অর্থাৎ ইউনিয়ন টেরিটরি জিএসটি। তাহলে এটাও কি এক প্রকারের জিএসটি। আর একটা হচ্ছে আইজিএসটি, বা এটাকেই বলা হয় ইন্টিগ্রেটেড জিএসটি। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ, এখান থেকেই কোশ্চেন বারবার জিজ্ঞেস করে। সিজিএসটি তো খুব সহজেই আমরা কি বুঝতে পেরে গেলাম, জিএসটি সিজিএসটি মানে সেন্ট্রাল জিএসটি, এসজিএসটি মানে স্টেট জিএসটি, আর ইউটি জিএসটি মানে ইউনিয়ন টেরিটরি জিএসটি। আর একটা হচ্ছে আইজিএসটি, অর্থাৎ ইন্টিগ্রেটেড জিএসটি, বা একেই কি বলা হয়, ডেস্টিনেশন জিএসটি। এটা মানে হচ্ছে যখন তুমি এক রাজ্য থেকে অন্য রাজ্যের জিনিস কিনবা, ধরো আমি তোমাকে আগে এটা তো বুঝে নিলাম, স্টেট সেন্ট্রাল জিএসটি, এসজিএসটি, ইউটি জিএসটি। আর একটা আইজিএসটি হচ্ছে ইন্টিগ্রেটেড জিএসটি। এটা বোঝার আগে, এটা বলছি, এটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝতে হবে যে একটা ব্যক্তিকে হাইয়েস্ট কয় প্রকারের জিএসটি দিতে হয়, 2 প্রকারের, এর বেশি কোনো তৃতীয় জিএসটি দিতে হয় না। কিছু ক্ষেত্রতে আইজিএসটিটা একটু হলেও আলাদা, কিন্তু ঘুরে ফিরে এখানেও দুটাই লাগে। আমি সব বলে দেবো, আস্তে আস্তে বুঝে যাবা। যদি আমরা স্টেটের কোনো ব্যক্তি হয়, ধর স্টেটে আমি পশ্চিমবঙ্গে আছি, তো পশ্চিমবঙ্গ থেকে কোনো জিনিস যদি কেনা বেচা করি, তাহলে দুটো, একটা সিজিএসটি একটা এসজিএসটি। তার কারণ একটা সেন্ট্রাল জিএসটি, একটা সিএসজিএসটি। তুমি যদি কোনো রেস্টুরেন্টে খেতে যাও বা পশ্চিমবঙ্গের কোনো মানে নিজের রাজ্যের কোনো রেস্টুরেন্টে যাও, তাহলে কি তোমার উপর দুটাই জিএসটি লাগবে। দেখবা বিলের উপর একটা থাকবে সিজিএসটি, আর যদি 18% থাকে কি না, ধরো তোমার ওখানে লেখা আছে যে জিএসটি কত পার্সেন্ট, 18%, তাহলে 9% সেন্ট্রাল নিয়ে নিবে, 9% স্টেট নিয়ে নিবে। বোঝা গেল কনসেপ্ট? তাহলে সেন্ট্রাল জিএসটি দুটাই দিতে হবে তোমাকে। এবার যদি ধর তুমি এই কনসেপ্টটা কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য, তাহলে কি 18% হলে 9% কেন্দ্র নিয়ে নিবে, আর 9% কে নিবে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের নিয়ে নিবে এটা। তো এই তিনটা তো খুবই ইজি, এই তিনটা বুঝতে কোনো অসুবিধা নাই। যদি সেন্ট্রাল তো অবশ্যই নিবে, কেননা ওই রাজ্যটা তো কেন্দ্রেরই আন্ডারে না। যদি দিল্লিতে হয় দিল্লিও কেন্দ্রের আন্ডারে, পশ্চিমবঙ্গ হলে তো পশ্চিমবঙ্গ কেন্দ্রের আন্ডারে, তো সেন্ট্রাল নিজেরটাই নিবে। এবার যে রাজ্যে থাকলে রাজ্য নিবে, আর কেন্দ্রশাসিত অঞ্চল থাকে কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে নেবে। এতটুকুটাতে আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই। এবার বুঝার আছে আইজিএসটিতে, তার কারণ ঝামেলা হতো বেশি কোথায়, আইজিএসটির মধ্যে। তো চলো আমরা আইজিএসটি বুঝবো। আইজিএসটি কি জিনিস? আইজিএসটি হচ্ছে খুব সুন্দর একটা জিনিস। ধরো আমি পশ্চিমবঙ্গে আছি, ঠিক আছে, এবার আমি গুজরাট থেকে কোনো জিনিস নিলাম, অনলাইনে গুজরাট থেকে কোনো জিনিস কিনে নিলাম, তাহলে সেক্ষেত্রে কি আমার যে বিলটা আসবে ওখানে কি সিজিএসটি লেখা থাকবে? লেখা থাকে না, তুমি ভালো করে লক্ষ্য করে দেখবা, ওখানে লেখা থাকে আইজিএসটি। ধরো কোনো বস্তুর ওপর জিএসটি লেগেছে, ধরে নিলাম আমি 20%, ধরে নিচ্ছি।
আইজিএসটি ধরো আমি ওয়েস্ট বেঙ্গল আমি দাঁড়িয়ে আছি এখানে, আমি গুজরাট থেকে কোনো জিনিস কিনলাম, তাহলে ওই বস্তুটার উপর আইজিএসটি কত লাগলো? 20% বস্তুটার উপর আইজিএসটি লেয়ার। তো কেন্দ্র সরকার কি করবে? আগে আইজিএসটি ওটা থেকে উঠিয়ে নিল, 20% আইজিএসটি উঠিয়ে নিল। এবার এখানেও সেই একই গল্প, 20% যদি হয়, আইজিএসটির মধ্যে কি সেন্ট্রাল মানে সিজিএসটি এর মধ্যে কত রেখে নিল? কেন্দ্র কত রেখে নিল? 10%। কারণ আমি কি বললাম, দুটা করে হায়েস্ট জিএসটি দিতে পারবো, ওর বেশি দরকার নাই, যে স্টেটে থাকলে স্টেট, কেন্দ্রে থাকলে কেন্দ্র, মানে কেন্দ্র তো অবশ্যই নিবে, কেন্দ্র নিয়ে নিল, আর স্টেটে হলে স্টেট নিবে, আর কেন্দ্রশাসিত অঞ্চলে হলে কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু আইজিএসটির ক্ষেত্রে সিজিএসটিটা লেখা থাকে না, ওটা হিডেন থাকে, মানে দেখতে পাওয়া যায় না। কেন্দ্র এখান থেকে আইজিএসটি কি, কেন্দ্র তোমাকে ডাইরেক্ট আইজিএসটি আগে এখান থেকে 20% নিয়ে নিল। যখন অনলাইন কোনো কিছু তুমি কিনলা বা বাইরের রাজ্য থেকে যখনই তুমি কোনো কিছু কিনলা, তখন কি আইজিএসটি থেকে 20% কেটে নিল ডাইরেক্ট কেন্দ্র সরকার। তার মধ্যে কেন্দ্র সরকার নিজের কাছে কত রাখবে? 10% রাখবে। বাকি 10% এবার কোন রাজ্যকে দিবে? গুজরাটকে দিবে না ওয়েস্ট বেঙ্গলকে দিবে? এটাই ছিল মেন ঝামেলা। আগে এই কনসেপ্টটা ছিল না। ওই কারণে কি হতো, গুজরাটের মহারাষ্ট্রের মতো রাজ্যরা কি করতো, নিজের কাছে ট্যাক্সকে কম রাখতো, যার ফলস্বরূপ সব কোম্পানি কোথায় চলে যেত? গুজরাটের দিকে চলে যেত। যেন যত ডেভেলপমেন্ট হতো কি ওই সব রাজ্যে ডেভেলপমেন্ট হতো, এই সব রাজ্যে ডেভেলপমেন্ট হতো না। তো এখন এই জিনিসটা আনার পরে কি হয়েছে, কেন্দ্র সরকার নিজের কাছে 10% রেখে দিল। বাকি 10% কি করবে? বাকি 10% তুমি ভালো করে দেখো, গুজরাট থেকে বস্তুটা আনা হয়েছে কোথায়? ওয়েস্ট বেঙ্গলের কাছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল কি করেছে? জিনিসটাকে কিনেছে। তাহলে মেন কাজ কে করেছে? ওয়েস্ট বেঙ্গল। মানে আমি ওয়েস্ট বেঙ্গলের লোক, আমি ওয়েস্ট বেঙ্গলের থেকে গুজরাট থেকে জিনিসটা কিনেছি। তার মানে কি, আমি গুজরাট থেকে কিনেছি বলেই গুজরাটে ফ্যাক্টরিটা লেগেছিল, গুজরাটের লোক ওখানে কাজ পেয়েছে, তো ওটা হলো গুজরাটের প্রফিট। কিন্তু এই ট্যাক্সটা, বাকি 10% ট্যাক্সটা কাকে দিয়ে দেবে? কেন্দ্র সরকার। যেই রাজ্য অর্ডার করেছিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আমি যে অর্ডার করেছিলাম, এই 10%টা কোথায় পেয়ে যাব? এই 10%টা এই রাজ্য পেয়ে যাবে, যে রাজ্য অর্ডার করেছিল। আর যে রাজ্য থেকে বস্তুটা এসছিল, ওই রাজ্যটার ক্ষেত্রে কি হয়ে যাবে? যেহেতু ওর ওখানে রোজগার জেনারেট হয়েছিল, ব্যক্তিরা তৈরি করেছে জিনিসটা, তো কি হয়েছে? ওখানে রোজগার জেনারেট হয়েছে, তো ওটা ওই রাজ্যের প্রফিট হিসাবে ধরে নেওয়া হবে। বোঝা গেল আইজিএসটি কি? যে আইজিএসটিতে ডাইরেক্ট কেন্দ্র সরকার কি নিল? 20% আগে আইজিএসটি নিয়ে নিবে, তারপর সিজিএসটি হিসাবে কেন্দ্র সরকার নিজের কাছে 10% রেখে দিল। বাকি 10% কি করবে? যেই রাজ্য অর্ডার করেছিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বা আদার্স যে রাজ্য অর্ডার করবে, সেই রাজ্যকেই ওই বাকি 10%টা দিয়ে দেওয়া হবে। এরকম হবে না যে রাজ্য থেকে এসছিল সেই রাজ্য পাবে। বোঝা গেল আইজিএসটির কনসেপ্ট। এই আইজিএসটি সব থেকে গুরুত্বপূর্ণ। এটার ফলে কি হয়েছে, এখন চারিদিকে সমানভাবে বিকাশ দেখতে পাওয়া যায়। এখন গুজরাট যদি নিজের রাজ্যে বিজনেস করে, তাহলে কি হবে? ওর ক্ষেত্রে সিজিএসটি আর এসজিএসটি। কিন্তু গুজরাট যেই ওই বস্তুটাকে বাইরে বেচে দিল, গুজরাট যখন নিজের মধ্যে বিজনেস করবে, তখন সিজিএসটি আর এসজিএসটি অর্থাৎ কেন্দ্র সরকার নিয়ে নিল আর রাজ্য সরকার নিজের নিয়ে নিল। কিন্তু গুজরাট সরকার যেই ওই বস্তুটাকে নিজের রাজ্যের বাইরে বেচবে, তখন ওর ওপর কী লেগে যাবে? যে রাজ্য কিনবে সে আইজিএসটি হিসাবে ওই বাকি কেন্দ্র সরকার নেওয়ার পর যেটা বাকি থাকবে, ওটা যে রাজ্য অর্ডার করবে সেই রাজ্য ওটা পেয়ে যাবে। আশা করি তোমরা 4 প্রকারের জিএসটি বুঝতে পেরে গেছো, কোনো রকম অসুবিধা নাই 4 প্রকারের জিএসটি বুঝতে। এরপর আমরা বুঝবো হচ্ছে জিএসটি আইএন কি হয়। এরকম করে দেখবার লেখা থাকবে জিএসটি আইএন। এটা হচ্ছে, এটাকে বলা হয় জিএসটি আইডেন্টিফিকেশনাল নাম্বার। মানে তোমার যে নাম্বার হবে জিএসটির কিনা, ওই নাম্বারটা কীরকম করে হয়? 15টা ডিজিটের নাম্বার হয়। খুবই সোজা বিষয়, এগুলো আমরা ভাবতেই পারি না যে এত ইজি, কিন্তু কতটা লজিক্যাল বিষয়। জিএসটির নাম্বারের কটা নাম্বার থাকবে? 15টা ডিজিট। তার মধ্যে মাঝখানের যে 10টা নাম্বার থাকবে কিনা, মাঝখানে এখানে দেখবে 10টা নাম্বার থাকবে। এই 10টা নাম্বার হচ্ছে কি তোমার প্যান কার্ডের নাম্বার। 10টা নাম্বার কিসের? তোমার প্যান কার্ডের নাম্বার। আর প্রথমের যে দুটো নাম্বার থাকবে, এই দুটো নাম্বার কি হবে? এই দুটো নাম্বার হচ্ছে তোমার রাজ্যের কোড। যেমন ওয়েস্ট বেঙ্গলের একটা কোড আছে, বিহারের একটা কোড আছে, এটা তোমার রাজ্যের কোড হিসাবে বুঝাবে, ঠিক আছে? আর পিছনের যে 3টা নাম্বার হবে, এখানে যে 3টা নাম্বার থাকবে, এটাই তোমার আসল জিএসটি নাম্বার হিসাবে, মানে এটা হয় না ইউনিক নাম্বার, যেটা সবার আলাদা হবে, যে এই 3টা হবে সেই নাম্বার। তো মাঝখানের 10টা নাম্বার কি বললাম? তোমার প্যান নাম্বার। এদিককার 3টা নাম্বার কি বললাম আমি? যেটা তোমার ইউনিক নাম্বার হবে। আর প্রথম 2টা নাম্বার যেটা হবে, এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার
রাজ্যের, ওই যে রাজ্য থেকে তুমি বিলং করবা সেই রাজ্যের এটা কোড। বোঝা গেল জিএসটি আইএন কি। এবার এই জিএসটি নাম্বারটা দিবে কারা? এই জিএসটি নাম্বারটা দেয় হচ্ছে জিএসটি এন বলে একটা, মানে জিএসটি নেটওয়ার্ক যেটাকে বলে, এখানে ঢুকে তোমাকে লগ ইন করলেই তোমাকে নাম্বার দিয়ে দিবে। এটা কোনো বড় সেরকম ম্যাটার না। বোঝা গেল জিএসটি সম্পর্কে, সিজিএসটি কি, আইজিএসটি কি, এসজিএসটি কি, ইউটি জিএসটি কি। এরপর জিএসটির এইটুকুটাই আর একটা হয় জিএসটি রিটার্ন। এগুলো চার্টার অ্যাকাউন্টের বিষয়, এগুলো নিয়ে তোমাদের মাথা ব্যথা করে কোনো লাভ নাই। জিএসটি রিটার্ন কি জিনিস, জিএসটি কি করে রিটার্ন দিতে হয়, এগুলো চার্টার অ্যাকাউন্টের বিষয়, এগুলো কোনো রকম তোমাদের মাথা ব্যথা করার দরকার নেই। তোমাদের কোশ্চেন কি আসবে জিএসটি থেকে? সিজিএসটি, আইজিএসটি, কত রকমের জিএসটি হয়? 4 রকমের। একটা ব্যক্তিকে হাইয়েস্ট ক রকম দিতে হয়? 2 রকম। আইজিএসটির মধ্যে কত রকম লুকিয়ে আছে? 2 রকমই লুকিয়ে আছে। একটা হচ্ছে কেন্দ্র নিয়ে নিবে, আর বাকিটা যে রাজ্য অর্ডার করবে সেই রাজ্য পেয়ে যাবে। বোঝা গেল জিএসটি সম্পর্কে, মাথায় ঢুকে গেল জিএসটি বিষয়। এগুলো হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স। আসলে যত রকমের ভ্যাট ট্যাক্স ছিল, তারপর তোমার এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, কাস্টম ডিউটি, এগুলো যত ছিল সবকে সরিয়ে দিয়ে কি করেছে, এগুলোকে একটা জিএসটির মধ্যে, ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে নিয়ে আনা হয়েছে। বোঝা গেল? এটা হচ্ছে জিএসটির পুরোপুরি ইকোনমিক্সের দিকটা আমরা কভার করে নিলাম। এবার আমরা পলিটিক্যালের দিকে আসবো, যে পলিটিক্স থেকে এগুলো থেকে কী কী ইম্পর্টেন্ট। সব থেকে আগে ইম্পর্টেন্ট হচ্ছে জিএসটি কাউন্সিল। জিএসটি কাউন্সিল। আচ্ছা, জিএসটি কাউন্সিলে আগে পড়ার আগে আমাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে, সব বস্তু কি জিএসটির মধ্যে আছে? না। যে বস্তু জিএসটির আন্ডারে চলে যাবে কিনা ওই বস্তুর দাম পুরো রাজ্যে, সমস্ত রাজ্যে এক হয়ে যাবে। যেরকম আজ আমরা দেখি যে তেলের দাম কিন্তু সব রাজ্যে এক না। বিহারে এক দাম, দিল্লিতে এক দাম, উত্তরপ্রদেশে এক দাম, মুম্বাই এক দাম। তার কারণ কি? তেল জিএসটির আন্ডারে রাখা হয়নি। যদি জিএসটির আন্ডারে রাখা দেয় কিনা তেলকে, তাহলে সরকারের ইনকাম বন্ধ হয়ে যাবে। মদ, ওয়াইন যেটাকে আমরা বলি, মদও কি জিএসটির আন্ডারে পড়ে না। যদি জিএসটির আন্ডারে পড়ে গেল তাহলে কি এতে সরকারের ইনকাম বন্ধ হয়ে যাবে। এখান থেকে সরকার বিশাল টাকা ইনকাম করে। বোঝা গেল? মদ, তারপর তোমার তেল, এগুলো জিএসটির আন্ডারে রাখা নাই। বাকি দেখবা গাড়ি সব রাজ্যে একই দাম। তার কারণ কি? জিএসটির আন্ডারে পড়ে গেছে। জিএসটির আন্ডারে পড়ে গেলে সব রাজ্যে ওকে একই দাম হতেই হবে, তার কোনো রাস্তা নাই, কেননা সব রাজ্যতে একই হবে তখন। বোঝা গেল কনসেপ্ট? কি বললাম আমি জিএসটির ক্ষেত্রে। এবার আমরা জিএসটি কাউন্সিল আমরা বুঝবো, যে জিএসটি কাউন্সিলের কতজন মেম্বার থাকে। 33 জন মেম্বার থাকে। মুখস্থ করার কোনো দরকার নেই, এবং খুব সোজা সাপটা আমরা বুঝবো। যে সবার আগে আমরা বলবো জিএসটি কাউন্সিলের অধ্যক্ষ কে হয়? স্বয়ং ফিনান্স মিনিস্টার। স্বয়ংকে ফিনান্স মিনিস্টারের কে হয়? জিএসটি কাউন্সিলের অধ্যক্ষ হয়, অর্থাৎ নির্মলা সীতারামন আমাদের জিএসটি কাউন্সিলের অধ্যক্ষ। ফিনান্স মিনিস্টার আছে আমাদের, তাহলে একজন সদস্য হয়ে গেল। এবার এর সঙ্গে থাকবে হচ্ছে একজন রাজ্যমন্ত্রী। মানে রাজ্যমন্ত্রী কি? এটা মন্ত্রী পরিষদের ব্যাপার। আর্টিকেল 74 আর 75 যখন আমরা বুঝবো ভাগ 5-এর, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। মন্ত্রী পরিষদের মধ্যে আসবে রাজ্যমন্ত্রী স্বতন্ত্র প্রভার, উপমন্ত্রী কি। তো আমরা মনে করবো যে প্রত্যেকটা ক্যাবিনেট মিনিস্টারকে হেল্প করার জন্য একটা করে রাজ্যমন্ত্রী থাকে, ঠিক আছে? প্রত্যেকটা ক্যাবিনেট, ফিনান্স মিনিস্টার কি? একটা ক্যাবিনেট মন্ত্রী। তো ক্যাবিনেট মন্ত্রীকে সহযোগিতা করার জন্য কি থাকবে? একজন করে রাজ্যমন্ত্রী থাকবে। তাহলে ফিনান্স মিনিস্টারের একজন কি থাকবে? এখানে একজন রাজ্যমন্ত্রী থাকবে। তাহলে কতজন সদস্য হয়ে গেল? একজন আর একজন, 2জন হয়ে গেল। এবার টোটাল কতগুলো রাজ্য আছে? 28টা রাজ্য আছে। তো 28টা রাজ্যের ফিনান্স মিনিস্টারের সদস্য হবে। তো 28টা রাজ্যের কি ফিনান্স মিনিস্টার। তাহলে কতজন হয়ে গেল? 28টা রাজ্যের ফিনান্স মিনিস্টার। যেমন আমাদের রাজ্যের ফিনান্স মিনিস্টার, বিহারের ফিনান্স মিনিস্টার, সব রাজ্যের এরকম 28টা রাজ্যের ফিনান্স মিনিস্টার, একজন রাজ্যমন্ত্রী আর একজন ফিনান্স মিনিস্টার। কত? 30 জন হয়ে গেল। কিন্তু এবার দেখো আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টা, তার মধ্যে 3টা এরকম কেন্দ্রশাসিত অঞ্চল আছে যেখানে বিধানসভা আছে। যেরকম দিল্লিতে বিধানসভা আছে, পন্ডিচেরিতেও বিধানসভা আছে, প্লাস জম্মু কাশ্মীরেও বিধানসভা আছে। তো ওই 3টা রাজ্যের যে কেন্দ্রশাসিত অঞ্চলের, ওই 3টা কেন্দ্রশাসিত অঞ্চলের যে বিধানসভা আছে, তার মানে কি ওখানে ফিনান্স মিনিস্টারও আছে। ওই 3টা স্টেট, যে 3টা ইউটি যে আছে, ইউনিয়ন টেরিটরি, ওই 3টা ইউটির ফিনান্স মিনিস্টার। তাহলে কতজন সদস্য হয়ে গেল? 28, 2, 30, 3, 33। বোঝা গেল? তাহলে জিএসটি কাউন্সিলের কতজন সদস্য? 33 জন সদস্য। বোঝা গেল কনসেপ্ট আমি কি বললাম? আর অধ্যক্ষ কে হয়? ফিনান্স মিনিস্টার এর অধ্যক্ষ হয়। বোঝা গেল? এবার আমরা ডাইরেক্ট
কোশ্চেন জিজ্ঞেস করবে যেগুলো, সেগুলো আমরা জিজ্ঞেস করব। সবার আগে জিএসটি সর্বপ্রথম কোন দেশে লাগু হয়? ফ্রান্সে। জিএসটি সর্বপ্রথম কোন দেশে লাগু হয়? ফ্রান্সে। ফ্রান্সের রাজধানী প্যারিস। প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? সিন নদীর তীরে অবস্থিত। ভারতের জিএসটি কোন দেশের মডেলকে ফলো করে? কানাডাকে ফলো করে। সর্বপ্রথম জিএসটি লাগু হয়েছে ফ্রান্সে, কিন্তু ভারত কোন দেশেরকে ফলো করে? কানাডাকে ফলো করে। বোঝা গেল? এবার আমাদের যে জিএসটি আছে এটা কোন সমিতির মাধ্যমে করা হয়েছে? বিজয় কেলকর সমিতি। কোন সমিতি? বিজয় কেলকর সমিতি। বোঝা গেল কনসেপ্ট? 3 নম্বর কোশ্চেন। তারপরে রাষ্ট্রপতি জিএসটির বিলে কবে হস্তাক্ষর করেছিল? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, জিজ্ঞেস করে দেবে। এটা করেছিল 2016 সালে 8ই সেপ্টেম্বর। 2016 সালে 8 সেপ্টেম্বর কি করেছিল? রাষ্ট্রপতি জিএসটির বিলে স্বাক্ষর করে দিয়েছিল। আর সম্পূর্ণভাবে জিএসটি লাগু হয় কবে? 2017 সালে 1 জুলাই। ঠিক আছে? সর্বপ্রথম কোন রাজ্যে লাগু হয়েছিল? আসামে। সর্বপ্রথম কোন রাজ্যে লাগু হয়েছিল? আসামে। বোঝা গেল কনসেপ্ট? কি বললাম? ফ্রান্স, কানাডা, বিজয় কেলকর সমিতি। সর্বপ্রথম স্বাক্ষর কবে হয়? 2016 সালে 8 সেপ্টেম্বর। লাগু কবে হয়? 2017 সালে 1 জুলাই। প্রথম কোথায় লাগু হয়? আসামে লাগু হয়। ঠিক আছে? এবার আমরা দেখব হচ্ছে অ্যামেন্ডমেন্ট কততম ছিল। আমাদের আইজিএসটির উল্লেখ কত নম্বর আর্টিকেলে আছে? 269A। এ মানে কি? অ্যামেন্ডমেন্ট। আমরা এখনই বলে দেবো কততম অ্যামেন্ডমেন্ট। তাহলে আইজিএসটির উল্লেখ 269A। আর জিএসটি কাউন্সিল মানে জিএসটি কিসে কিভাবে করা হবে, কোনটার উপর কতটা জিএসটি রেখে, বললাম যে 33 জন সদস্য জিএসটি কাউন্সিল। জিএসটি কাউন্সিলের উল্লেখ কততে আছে? জিএসটি কাউন্সিল, কাউন্সিলের উল্লেখ 279A তে আছে। জিএসটি কাউন্সিলের উল্লেখ কত নম্বরে আছে? 279A তে আছে। বোঝা গেল? কততম অ্যামেন্ডমেন্ট? 101তম অ্যামেন্ডমেন্ট। কততম অ্যামেন্ডমেন্ট? 101তম অ্যামেন্ডমেন্ট। আর বিল কত নম্বর ছিল? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধরো আমি একটা বিল পেশ করলাম, অ্যামেন্ডমেন্টের একটা বিল পেশ করলাম, আর ওটা কি হয়ে গেল? পাস হয়ে গেল। অ্যামেন্ডমেন্ট স্বাক্ষর হয়ে গেল, লোকসভা রাজ্যসভায় পাস হয়ে গেল, রাষ্ট্রপতি সাইন করে দিল। তাহলে কি? প্রথম বিল, প্রথম অ্যামেন্ডমেন্ট। এবার আমি দ্বিতীয় বিল পাস করলাম, কিন্তু ওটা অ্যামেন্ডমেন্ট আমি পাস করাতে পারলাম না, তাহলে আটকে গেল। তাহলে কি? তারপর আবার একটা বিল, তাহলে কি? তৃতীয় বিল পেশ করলাম, তৃতীয় বিলটা পাস হলো। তাহলে কি? তৃতীয় বিল আর অ্যামেন্ডমেন্ট কত? দ্বিতীয় অ্যামেন্ডমেন্ট। কারণ কি? দ্বিতীয় বিলের ক্ষেত্রে যে দ্বিতীয় অ্যামেন্ডমেন্টটা হয়েছিল তো পাস করতে পারেনি আমরা, তো দ্বিতীয় অ্যামেন্ডমেন্টটা আটকে থেকে গেছিলো। তো দ্বিতীয় বিল তো চলে গেছিলো, কিন্তু দ্বিতীয় অ্যামেন্ডমেন্টটা হয়নি। তো তৃতীয় বিল যখন আমরা নিয়ে যাব, তো বিল কত হলো? তৃতীয়, কিন্তু অ্যামেন্ডমেন্ট কি হয়ে গেল? 2 নম্বর অ্যামেন্ডমেন্ট। বোঝা গেল? আর একবার বলে দিচ্ছি আমি, ধরো আমি প্রথম বিল নিয়ে গেলাম আর ওটা অ্যামেন্ডমেন্ট হলো, তাহলে ফার্স্ট বিল, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। তারপর আমি দ্বিতীয় বিল নিয়ে গেলাম, কিন্তু ওটা অ্যামেন্ডমেন্ট আমি পাস করাতে পারলাম, লোকসভায় পাস হলো কিন্তু রাজ্যসভায় হয়তো পাস হলো না। তাহলে কি হলো? বিল তো দ্বিতীয় থাকলো, কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়নি বলে ওটা রদ হয়ে গেল। তারপর আমি আর একটা বিল নিয়ে গেলাম, অন্য একটা বিল, ওটা তৃতীয় বিল হলো আর ওটা অ্যামেন্ডমেন্ট হয়ে গেল। তাহলে ওটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট হবে? সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হবে। কারণ কি? দ্বিতীয় অ্যামেন্ডমেন্টটা তো আটকে গেছিলো। সেরকম ক্ষেত্রে কি ছিল? এটা 122তম বিল ছিল। কত বিল ছিল? 122তম বিল ছিল। আর কততম অ্যামেন্ডমেন্ট ছিল? 101তম অ্যামেন্ডমেন্ট ছিল। আশা করি তোমরা জিএসটি সম্পর্কে পুরোটা বুঝতে পেরে গেছো। আজকের জন্য এইটুকুটাই। তোমরা ভালো করে বাড়িতে প্রিপারেশন নাও, WBCS কাছেই আসছে। আজকের জন্য এইটুকুটাই। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটাকে বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।